আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পৃথিবী বা গোলক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এই গোলকটিকে দেখছি একটু কাত অবস্থায় রয়েছে। তোমার ভয় পাওয়ার কিছু নাই। আসলে পৃথিবী সৃষ্টির পর থেকে এরকম কাত অবস্থাতেই ঘুরছে, বুঝছো? আমরা যদিও মনে করি যে পৃথিবী হয়তো এইরকম একটি গোলক জাতের, আর ওয়াই অ্যাক্সিস যেভাবে একদম উলম্ব বরাবর দেখি খাড়া উপরের দিকে, সেই ওয়াই অ্যাক্সিসের মতো এখানে হয়তো উত্তর মেরু আর এইখানে হয়তো দক্ষিণ মেরু, এইভাবে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে সাপোর্ট করে ঘুরছে না। পৃথিবীর তুলনামূলকভাবে একটু কাত অবস্থায়, অর্থাৎ এই জায়গার সঙ্গে যদি আমরা চিন্তা করি তাহলে একটু কাত অবস্থাতেই রয়েছে এবং এভাবেই ঘুরছে। অর্থাৎ ঘূর্ণন অক্ষ যেটা বলবো, সেই ঘূর্ণন অক্ষ হবে এইরকম, এই বরাবর হচ্ছে ঘূর্ণন অক্ষ। এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী এভাবে কাত অবস্থায় ঘুরছে। আমার আজকে এই পৃথিবী দেখার দরকার কি পড়লো? এই দরকারটা হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণন প্রভাব জি এর উপর, এই ঘূর্ণন প্রভাবে জি এর মান হ্রাস পায়। সেই জি এর মান যে হ্রাস পায়, কতটুকু হ্রাস পায় সেটা যে কোনো জায়গাতে নির্ণয় করব। কিভাবে হ্রাস পায় তাহলে আগে ছোট্ট করে একটু বলে দিই, পরে এর বিস্তারিত ব্যাখ্যায় যাব। দেখো যে পৃথিবীর পৃষ্ঠের উপরে যদি একটি বস্তু থাকে, সেই বস্তু যেরকম আকৃতিরই হোক, তার একটি ভর ধরলাম এম, তাহলে সেই এম ভরের বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে একটা ওজন বলে টান দিচ্ছে, তাকে যদি ডব্লু দ্বারা লিখি তাহলে সেই ডব্লু হবে এম জি। আবার বস্তুটির ব্যাপারে যদি বলি যে ঘূর্ণন অক্ষ থেকে সেটি আর দূরত্বে রয়েছে, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে যখন ঘুরবে তখন তার একটি কেন্দ্রবিমুখী বল কাজ করবে। সেই কেন্দ্রবিমুখী বল যদি এফ অফ সি হয়, তাহলে এই কেন্দ্রবিমুখী বলের একটি তুমি উপাংশও নিতে পারো। সেই উপাংশ ওজন বলে ঠিক বিপরীত দিকে যদি নাও, তখন ওজন বল থেকে কেন্দ্রবিমুখী বলের এই উপাংশ বাদ দিলে ওজন কিছুটা কম পাবে। যে ওজনটি পাবে এটিই হবে তখন নিট ওজন বল বা লব্ধি ওজন। এটা সবসময়ের জন্য মূল মান থেকে কিছুটা হ্রাস পায়, এটাই আমরা জানি। আমরা তাহলে কোন জায়গাতে ওজনের মান কতটুকু হ্রাস পাবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কতটুকু হ্রাস পাবে সেটি নির্ণয় করব। এটি হচ্ছে আমাদের আজকের কাজ। এখন তোমাকে একটি জিনিস বলে রাখি যে অলরেডি আমরা জানলাম পৃথিবী তাহলে একটু কাত অবস্থায় ঘূর্ণাক্ষ রয়েছে এবং সেভাবেই ঘুরছে। আবার আগে থেকেই জানি যে পৃথিবী সুষম গোলক না, তুলনামূলকভাবে একটু চাপা আকৃতির, তাই না? অর্থাৎ বিষুব অঞ্চলে চওড়া রয়েছে আর মেরু অঞ্চলে একটু চাপা রয়েছে। আর এই বিষুব অঞ্চলটা তাহলে এই দিক দিয়ে আমরা বিবেচনা করব, যেটাকে নিরক্ষরেখা মধ্যভাগ বলতে পারো, অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে সমান দুটি অংশে ভাগ করেছি। তাহলে এই দিক বরাবর ব্যাসার্ধটা বড় হয় আর এই দিক বরাবর ব্যাসার্ধটা ছোট হয়। কিন্তু আমরা এই তত্ত্বকে সহজ করার জন্য দুটো জিনিস অ্যাজাম করে নেব। এক হলো পৃথিবীটা একদম সুষম গোলক, আর দুই হলো পৃথিবীটা এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর ঘূর্ণন অক্ষ নিয়ে ঘুরছে। তাহলে দুটো জিনিস অ্যাজাম করে নিয়ে যে চিত্রটি অঙ্কন করা যেতে পারে সেটি হচ্ছে এই রকম। তাহলে আমরা এখানে দুটো জিনিস আগে ধরে নেব। এক নাম্বার হলো পৃথিবীকে সুষম গোলক ধরব, পৃথিবীকে সুষম গোলক বিবেচনা করে। আর দুই হচ্ছে ঘূর্ণাক্ষ, দুই হলো ঘূর্ণাক্ষ ওয়াই অ্যাক্সিস বরাবর, সোজা উলম্ব বরাবর ঘূর্ণাক্ষ। এই দুটো জিনিসকে আমরা কনসিডার করে নিয়ে এই থিওরিটি শিখব। আসো তাহলে একটু ফোকাস দাও, খুব কম সময়ের মধ্যে আমরা এটি শিখে যাব ইনশাল্লাহ। এর আগের দুটি লেকচারে আমরা ঘূর্ণন প্রভাব, এটা শেখার আগের দুটি লেকচারে উচ্চতার প্রভাব এবং অক্ষাংশ প্রভাব পড়েছি। কেউ চাইলে সেগুলো দেখে এসে তারপর এটা দেখতে পারো। কাম টু দ্য পয়েন্ট। দেখো ঘূর্ণাক্ষকে তাহলে আমরা যদি সোজা ওয়াই অ্যাক্সিস বরাবর বিবেচনা করি, এটা হচ্ছে এই রকম, এইটাকে আমরা বললাম ঘূর্ণাক্ষ। এই অক্ষকে সাপোর্ট করে পৃথিবী ঘুরছে, ইংরেজিতে বলবো রোটাসিও, বা কেউ চাইলে বলতে পারো অ্যাক্সিস অফ রোটেশন। এইভাবে পৃথিবীটা কৌণিক একটা বেগ নিয়ে ঘুরছে।
নাও একটা জিনিস বিবেচনা করো যে এইটা হলো মধ্যরেখা, বা আমরা এটাও নাম দিতে পারি বিষুব রেখা। বিষুব রেখা উত্তর এবং দক্ষিণে পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে, তাই তাকে ইংরেজিতে ইকুয়েটর নাম দিতে পারি। ইকুয়াল টু পার্টে ভাগ করেছে। এই বিষুব রেখার এইখানে যদি বলো যে সেন্টার পয়েন্ট পৃথিবীর, এটাকে ও নামে ডাকলাম। আর এইখানে দেখো এই পয়েন্টকে যদি আমি বলি যে পি, তাহলে এই ও থেকে পি পর্যন্ত এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। ওকে, একটা জিনিস তোমাকে জানতে হবে যে অক্ষাংশ বলে একটা বিষয় রয়েছে। অক্ষাংশ কি? বিষুব রেখার সঙ্গে যে কোনো অঞ্চল বা যে কোনো একটি বিন্দু কত ডিগ্রি কোণ করে অবস্থান করছে তাকেই বলবো অক্ষাংশ। যেমন আমরা যদি এই বরাবর তাহলে একটি দাগ টানি বা একটি জায়গা নিই, এই কোণ যদি বলি 60 ডিগ্রি, তাহলে এই পয়েন্টের অক্ষাংশ 60 ডিগ্রি। আমি তাহলে বলবো এখানে এই বস্তুটিকে যদি বলি বস্তুর নাম এ, তাহলে লিখব এ বস্তুটি 60 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, এটা তুমি বলতে পারো। কোনটা কার সঙ্গে বিবেচনা করলাম? এই নিরক্ষরেখার সঙ্গে বিবেচনা করলাম। এটা তোমার জানার জন্য বললাম। আমরা ঠিক তেমনিভাবে তাহলে যদি বলি যে এই অঞ্চলে একটি বস্তু আছে, ধরো এটা একটা 2 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, সেই বস্তুর ভর এম, এটি পৃথিবীর সঙ্গে যদি এরকম একটি কোণ করে থাকে, যে কোণকে আমি নাম দিলাম থিটা। আচ্ছা, আমরা এইটুকু একটু না হয় মিশিয়ে দেই, আমরা ওই দিকটা নিয়ে একটু স্টাডি করি। ওকে, ঠিক আছে। এই কোণ থিটা, থিটা কোণে তাহলে এইখানে একটি বস্তু রয়েছে এম ভরের, আমরা তাহলে কত ডিগ্রি অক্ষাংশে বলবো? থিটা ডিগ্রি অক্ষাংশে। ভালো, এই বস্তুটি পৃথিবীর কেন্দ্র বরাবর একটি ওজন বল ফিল করবে। সেই ওজন বলের মান কত হবে? সেই ওজন বলের মান হবে W = বস্তুর ভর m আর অভিকর্ষ ত্বরণ g। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণকে আমরা তাহলে কত লিখলাম? g লিখলাম। এখন তুমি লক্ষ্য করো যে এটি যদি পৃথিবীর ব্যাসার্ধ হয়ে থাকে, তাহলে এইখানে যখন আছে সুষম গোলকের জন্য এটাও কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ r। আমার এই বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে থাকলে, পৃথিবী যেহেতু রাউন্ড দিচ্ছে, আহ্নিক গতি রয়েছে, তাহলে ওই বস্তু আমরা তোমরা সবাই কিন্তু পৃথিবীর পৃষ্ঠে ঘুরছি। ঘূর্ণনজনিত কারণে কেন্দ্রবিমুখী একটা বল তৈরি হবে। সেই কেন্দ্রবিমুখী বল মাপতে গেলে তাহলে তার ভর লাগে, বেগ লাগে, ব্যাসার্ধ লাগে। আমরা ধরলাম এই ঘূর্ণন অক্ষ হতে সেটি আর বৃত্তপথের ব্যাসার্ধে অবস্থান করছে, তাহলে ঘূর্ণন অক্ষ হতে তার দূরত্বটি কত? আর। অর্থাৎ এখানে আর হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। এটাকে এক একজন এক এক নামে ডাকতে পারে। কেউ যদি বলে যে বৃত্তপথের ব্যাসার্ধ, তাহলে ভুল হবে না নিশ্চয়। অ্যাকচুয়ালি ঘূর্ণনরত অবস্থায় ঘূর্ণাক্ষ থেকে যে দূরত্বটি তাকে বললাম আর। এখন এই আর বৃত্তপথের ব্যাসার্ধ হলে সেটি এই ব্যাসার্ধ বরাবর বহির্মুখী যে বল ফিল করবে, সেই কেন্দ্রবিমুখী বলের মান F(c) সমান, তুমি আমি জানি mv²/r, কেন্দ্রবিমুখী বল। যখন ভি হলো রৈখিক বেগ, কিন্তু কৌণিক বেগ ওমেগা দিয়ে যদি লিখতাম, আমরা এটা জানি যে ভি সমান ω/r। তাহলে v² যেহেতু ওখানে রয়েছে, v² সমান হবে ω²r²। তাহলে ওইখানে উপরের দিকে একটি ω²r² পড়বে, এ আর দিয়ে ভাগ দিলে আলটিমেটলি তাহলে পড়লো mω² × r। এই আরটা, এই আর কিন্তু এই বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস বিবেচনা করো যে আমার কেন্দ্রের দিক বরাবর ওজন ছিল তার mg, আর বৃত্তপথের এই ঘূর্ণন ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে আমার কেন্দ্রবিমুখী বল mω²r। এটাও একটা বল। তাহলে বল যদি হয় ভেক্টর রাশি, তার কিন্তু উপাংশ আমরা ভাগ করতে পারবো। যদি এরকম হয় যে এইখানে এই বরাবর আমি একটি উপাংশ নিচ্ছি, কার? এই কেন্দ্রবিমুখী বলের, সেই উপাংশকে আমি লিখলাম F(c)
ইন্টু কস থিটা। কেন লিখলাম? গায়ের জোরে লিখেছি না, লজিক্যাল ব্যাখ্যা রয়েছে। এটা যদি থিটা কোণ হয় তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এই বিষুব রেখার সমান্তরাল হলো এই রেখাটি, আর এইখানে তাহলে থিটা কোণে যদি এ রেখা যায় কমন এ রেখা, তাহলে এইখানকার কোণটি হবে থিটা, তাই না? তাহলে এই যে অনুরূপ কোণ, সেই অনুরূপ কোণের মান যদি থিটা হয়, যে কোনো ভেক্টর রাশি থিটা কোণের সাপেক্ষে উপাংশ হবে ওই ভেক্টরের কস থিটা। যেমন আমরা এইরকমভাবে যদি এখানে একটু, যারা বুঝবে না সে সাইড নোটে দেখবে, এটা যদি এফ ভেক্টর হয় তাহলে ভূমির সঙ্গে যখন সেটি কোণ থিটা করেছিল তখন ভূমি বরাবর উপাংশ পেয়েছিলাম এফ কস থিটা। এখানে কিন্তু থিটা উপাংশ, থিটা কোণের সাপেক্ষে এফ কস থিটা পেয়েছি। তেমনিভাবে কারো কারো হয়তো একটু অসুবিধা মনে হতে পারে, তার জন্য আরেকটা কেস লিখি। যদি কোনো দিন এরকম হয় বাবা যে এ বরাবর একটি ভেক্টর রাশি আছে, এই ভেক্টর রাশিকে তুমি এবার বললা এফ, আর এই দিকে তার উপাংশ খুঁজছো, এইখানে কোণের মানটা দিলাম ফাই, তাহলে ফাই কোণের সাপেক্ষে তার উপাংশটা হয়ে যাবে এফ কস ফাই। তাহলে যে কোনো একটা কোণের সাপেক্ষে উপাংশ সবসময়ের জন্যই হবে কস মান দিয়ে, অর্থাৎ ওটাই ভূমি বিবেচনা করতে হবে। কেমন? এই হলো বিষয়। তাহলে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই এদিকে যদি এফসি হয় কেন্দ্রবিমুখী বল, তাহলে থিটা কোণের সাপেক্ষে তার উপাংশ হবে এফসি কস থিটা। এখন এফসির মান যদি এম ওমেগা স্কয়ার হয় তাহলে ওই উপাংশের মান কত হবে? দেখো ওই উপাংশকে আমি যদি লিখি এফসি কস থিটা, সেটা হবে এই এফ অফ সি এর মানটা কত ছিল? এফ অফ সি এর মান ছিল এম ওমেগা স্কয়ার ছোট হাতের আর ইন্টু কস থিটা। এবার তুমি একটি জিনিস খেয়াল করো, আচ্ছা এটা বোঝানোর জন্য লিখেছিলাম, একটু তুমি ক্লিন করে নিতে পারো। এবার খেয়াল করো, ওজন বল পৃথিবীর কেন্দ্রের দিকে, আর পৃথিবীর কেন্দ্রের দিকে যে ওজন বল তার বিপরীতমুখী একটি কেন্দ্রবিমুখী বলের উপাংশ হচ্ছে এই এফসি কস থিটা বা এম ওমেগা স্কয়ার আর কস থিটা। তাহলে এই দুটো বিপরীতমুখী হলে তাদের লব্ধি তুমি বের করতে পারবে। সেই লব্ধির মানটি কত হবে? লব্ধির মানটি একটু দেখো। সরি, সে লব্ধির মান কত হবে আমরা দেখি। দেন নেট ফোর্সকে যদি আমরা ডব্লিউ প্রাইম দ্বারা লিখি, অর্থাৎ ওজন থেকে কেন্দ্রবিমুখী বলের যে উপাংশটি বাদ যাবে, তাহলে ওজন ডব্লিউ থেকে কেন্দ্রবিমুখী বলের উপাংশ বাদ দাও, ডব্লিউর মান বসিয়ে দাও সরাসরি, সুবিধা পাবা। ডব্লিউর মান এম জি, আর কেন্দ্রবিমুখী বলের উপাংশ হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কস থিটা। এই এম জি থেকে এটা যদি বাদ দাও তাহলে নতুন করে যে ওজন পেলে সেটার নাম হলো ডব্লিউ প্রাইম। সেই ডব্লিউ প্রাইম সমান কত হবে এটা একটু তাহলে আমরা পরের পেজে না হয় দেখি। ডব্লিউ প্রাইম সমান সমান তাহলে আমরা পেলাম এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ থিটা। এই তো এই ওজন থেকে নতুন করে এটা বাদ হয়ে যেটা হলো তাকে আমরা এম জি প্রাইম নামে ডাকতে পারি। কেন? এম তো আর কমে যাবে না, বস্তুর ভর কমবে না, শুধু অভিকর্ষজ ত্বরণ ওখানে যে পরিমাণ ফিল করছিল কেন্দ্রের দিকে, ঘূর্ণনরত বলের কারণে তার চেয়ে একটা মান কম ফিল করবে, কিছুটা বিয়োগ হয়ে যাচ্ছে এই। তাহলে এম জি প্রাইম সমান সমান হলো এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস থিটা। এটাই হলো লব্ধি ওজন বা নিট ওজনের সমীকরণ। এই মানটি এবার আমরা চাইলে বিভিন্ন মানগুলো বসিয়ে কীরকম হতে পারে সেটা বের করতে পারি। তবে তোমাকে এখানে বলবো যে দেখো, আমার বস্তুর ভর যদি দেয়া থাকে আর এই অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে 9.81 এটা জানি, ওই বস্তুর ভর আছে, ঠিক আছে। ওমেগার মান তুমি বের করতে পারো। ওমেগা পৃথিবীর জন্য, পৃথিবী 2 পাই রেডিয়ান ঘুরে আসে কত সময়ে, কত সেকেন্ডে ঘুরে আসে? 86,400 সেকেন্ডে। তাহলে ওমেগার মান বের করার জন্য আমরা জানি 2 পাই ভাগ ক্যাপিটাল টি। পৃথিবীর জন্য এই মানটা হবে তাহলে 2 পাইকে কত দিয়ে ভাগ দিব? একবার ঘুরে আসতে সময় লাগে 86,400 সেকেন্ড, এটা দিয়ে ভাগ দিব। এটা তুমি ওমেগা বের করতে পারবে। এখন দুটো জিনিস দেখো,
ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব আবার এই অক্ষাংশ দুটো মান দরকার। তা আমাদের এই দুটো অজানা মান নিয়ে গাণিতিক প্রবলেম সলভ না করে একটি অজানা মান থাকলেও আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো? তাহলে আগের চিত্রটি একটু লক্ষ্য করো যে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটাও একান্তর কোণ হিসেবে থিটা কোণ। এই থিটা কোণের সাপেক্ষে তাহলে ছোট হাতের আর হলো ভূমি আর বড় হাতের আর হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপনকারী কোণ হলো কস। তাহলে কস থিটা দিয়ে যদি এখানে লিখি তাহলে সেই কস থিটা দিয়ে লিখলে কীরকম হবে একটু দেখো। তাহলে কস থিটা অনুপাতে লিখো কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ ছোট হাতের আর হলো ভূমি আর ক্যাপিটাল আর হলো অতিভুজ। দেন ছোট হাতের আর সমান সমান পাবে আর কস থিটা। দিলে এই আর কস থিটা তুমি লিখতে পারো ছোট হাতের আর সমান। তাহলে ওই পেজে যেটি রয়েছে আমাদের এই সম্পর্কে আমি তুমি চাইলে লিখতে পারি এম জি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, আর এই ছোট হাতের আর সমান লিখলাম ক্যাপিটাল আর কস থিটা, আর সঙ্গে আরেকটা গুণ আছে কস থিটা। টোটালে দাঁড়ালো এম জি প্রাইম সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এই ওকে, আমাদের এবারে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু একটি জানা মান, তাহলে শুধু অক্ষাংশের মান থাকলেই আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, এবং তুমি যদি চাও যে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে তাহলে কীরকম পরিবর্তন হবে, অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে যদি বলি তাহলে এম যদি দুই পক্ষ থেকে ভাগ দিয়ে দিই দেন জি প্রাইম সমান সমান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার থিটা। এই হলো অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। আমরা এইখান থেকে আরও একটু অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো তাহলে সিদ্ধান্ত নিয়ে শেষ করতে পারি। যেমন যদি বলো যে পৃথিবীর ঘূর্ণন বেগ এটা কিন্তু একই, পৃথিবীর ব্যাসার্ধ এটাও কিন্তু ফিক্সড, তাহলে এই অভিকর্ষ ত্বরণের মান মূল মান থেকে কমে এই জি প্রাইমের ভ্যালু কত দাঁড়াবে, এটা কিসের উপর নির্ভরশীল? এটা থিটার উপর নির্ভরশীল। খেয়াল করো, থিটার মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি দেন জি প্রাইম ইজ ইকুয়াল টু জি কস 0 ডিগ্রির মান আমরা কত জানি? 1। কস 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে পরে ওমেগা স্কোয়ার আর, তাহলে জি এর মান থেকে একটা ভ্যালু বাদ যাবে। এই তো। আর এবার তুমি যদি 2 নাম্বার কেসে দেখো যে থিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, থিটা সমান 90 ডিগ্রি হলে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 হলে পুরো টার্ম 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে কোনো কিছু বিয়োগ হয় না, অর্থাৎ জি প্রাইম হবে জি এর সমান। এইগুলো তাহলে তুমি জেনে রাখতে পারো। এখন থিটা সমান 0 ডিগ্রি আর থিটা সমান 90 ডিগ্রি এই জিনিসটি তুমি ঠিক মতো বুঝলে কিনা? হ্যাঁ, পৃথিবী যদি এটা হয় আর এইটা যদি বিষুব রেখা হয়, বিষুব রেখার সঙ্গে যে কোণ তৈরি করবে সেটাকেই আমরা বললাম অক্ষাংশ। তাহলে এই বরাবর বস্তু যখন থাকবে তখন এখানে থিটা সমান 0 ডিগ্রি, আর বস্তু যদি এই নিরক্ষরেখার সঙ্গে যদি বলো 90 ডিগ্রি কোণ বলতে এটা বুঝবো, তাহলে এই বরাবর যখন থাকবে তখন থিটা সমান 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 90 ডিগ্রি কোণে অর্থাৎ মেরু অঞ্চলে যখন বস্তু থাকবে তখন অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের মান হবে মূল মানের সমান, অর্থাৎ 9.81। এটার যে তত্ত্ব সে অনুযায়ী এখান থেকে কোনো কিছু বিয়োগ হবে না। কিন্তু দেখো এই পজিশানে যদি থাকে তাহলে সেখানে ম্যাক্সিমাম একটা মান বাদ যাবে। কেন এটা ম্যাক্সিমাম মান বাদ যাবে বলছি? কারণ কসের মান আসলে 0 ডিগ্রিতেই সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ মানটাই কিন্তু এখান থেকে বাদ হয়েছে। সর্বোচ্চ মান যেহেতু বাদ হয়েছে তাই এই জায়গার জিকে তুমি চাইলে পারে বলতে পারো মিনিমাম, আর এই জায়গাতে কোনো কিছু বাদ হয়নি তাই এই জায়গার জি এর যে ভ্যালুটুকু দিল বা জি প্রাইমের তাকে বলতে পারো
ম্যাক্সিমাম। কারো কারো আবার এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, ভাই এখানে সর্বোচ্চ একটা মান বাদ চলে গেছে মূল মান থেকে, তাহলে আমার লব্ধি যে জি এর মান সেটা হলো মিনিমাম, আর এখানে কোনো কিছু বাদ যায়নি, তাই এই লব্ধি জি এর মানটা হলো ম্যাক্সিমাম। এগুলো যেন খেয়াল থাকে। আর অন্য যে কোনো মানের জন্য যদি বলো যে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তখন অবশ্যই তুমি যে কাজটি করবে যে জি প্রাইম সমান সমান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 30 ডিগ্রি, এটা বাদ দিতে হবে। ঠিক আছে, কস স্কোয়ার 30 ডিগ্রি। এইভাবে তাহলে আমরা যে কোনো পজিশনের জন্য অভিকর্ষ ত্বরণ কেমনভাবে ঘূর্ণন ইফেক্টের ফলে হ্রাস পাবে সেটি নির্ণয় করতে পারবো। এখান থেকে একটি সৃজনশীল গাণিতিক প্রবলেমও তৈরি করা যেতে পারে যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে গেলে একটি বস্তুর ওজন কতটা হবে, কেমন হ্রাস পাবে, জাস্ট এই তত্ত্বটি জানা আর না জানার উপরে নির্ভর করবে। ওকে, তো বেস্ট অফ লাক। তোমরা এই টপিকটি আশা করি ভালো মতো শিখতে পারবে। পরবর্তীতে এর পরের লেকচারে কি আছে তোমরা দেখো।